ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এসে পড়েছি। হ্যাঁ, সো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। যে তো সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা কি করব বলো তো? আজকে আমাদের শর্ট সিলেবাসের লাস্ট ক্লাস। ওকে, খুশির খবর কেন? আরে তোমাদের সাথে সুস্থভাবে ক্লাস নিতে পারতেছি, এর থেকে আনন্দের আর কিছু হইতে পারে বলো? তোমাদের সাথে যে প্রতিদিন এই যে সপ্তাহে 2 দিন বলো 4 দিন বলো রাত 10টায় যে দেখা করতে পারি, এর থেকে আনন্দের আর কিছু হইতে পারে বলো? হ্যাঁ, তোমরাই তো আমাদের প্রাণ, মানে হচ্ছে তোমরা হচ্ছে আমাদের এনার্জি। তোমরা যদি না থাকতে তাহলে কয়েকটা লস হইতো জীবনে। যেমন হচ্ছে জীবন থেকে স্টাডি বলে যে শব্দটা আছে সেটা হারায় যেত। ঠিক আছে, জীবন থেকে জীবন থেকে হ্যাঁ এটা এটা জীবন থেকে স্টাডি বলে যে একটা শব্দ ছিল সেটা হারায় যেত। বুঝতে পারছো আমার কথাটা? সো তোমাদের জন্য আমরা স্টাডি করতে পারি, পড়ালেখা করতে পারি। আর যত পড়ালেখা করব তত ব্রেন খুলবে, মাথা খুলবে। সো তোমাদের জন্য আজও আমরা পড়ালেখা করতে পারি। যাও তো, যাও তো কে। ওকে ভাইয়া, পড়ায় মন বসে না, কিভাবে পড়ায় মনোযোগ দিব? আসলে নিজের ভিতরে কিছু মোটিভেশন আনতে হবে। ঠিক আছে, নিজের ভিতরে কিছু মোটিভেশন আনতে হবে। সেলফ মোটিভেশন যেটাকে বলে, সেলফ মোটিভেশন টার্মটা বুঝো তোমরা? পরিচিত আছো? অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে নিজস্ব একটা স্পার্ক আছে বা গোল আছে। মানে তুমি কেন পড়ালেখা করতেছো বা তোমার ভালো কেন করা লাগবে। এক যদি হয় বাপ মা জোর করে পড়াচ্ছে, তাইলে তোমার ভাই গোল নাই, মানে নিজের স্পার্কটা তৈরি করতে পারো না। বাট যারা এই যে অনলাইনে এত ডিস্ট্রাকশন সত্ত্বেও ক্লাস করতে আসতে পারো, মানে হাজারো ডিস্ট্রাকশন সত্ত্বেও যারা ক্লাস করতে আসতে পারো, তোমরা হাজারো স্টুডেন্ট থেকে ভালো আছো। মানে অ্যাটলিস্ট আমি যদি স্টুডেন্ট হইতাম, আমি কিন্তু লাইফে অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট। সো আমি যদি স্টুডেন্ট হইতাম, আমারে যদি কেউ মোবাইল নিয়ে বসাইয়া দিত, আমি ভাই রেগুলারিটি মেনটেন করতে পারতাম না, সিরিয়াসলি। সো তোমরা আমার থেকে অন্তত হইলেও 2-3 স্টেপ আগায় আসো। আর সেলফ মোটিভেশন কি, এক একটা পারপাস থাকে, এক একটা গোল থাকে। কারো গোল থাকে হচ্ছে বাবা মার মুখে হাসি ফুটানো, বাবা মা কষ্ট করতেছে তোমার জন্য, এইটা। কারো গোল থাকে হয়তো বা তোমার লাইফে কারো দ্বারা কোনো অপমান অপদস্থ হইছো, ঠিক আছে, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে হোঁচট খাওয়ার গোল। আবার কারো ছোটবেলা থেকেই ড্রিম বিগ, যে আমি অনেক বড় কিছু হব, ওয়ার্ল্ডটাকে রুল করব, আমি কোনো একটা সিস্টেমকে চালাবো, কোনো একটা সিস্টেমকে আমি রুল করব। ঠিক আছে, আই উইল বি দ্য রুলার। ঠিক আছে, সো তখন তোমার ওই স্পার্কটা কাজ করবে। সুন্দর পিচাইকে তোমরা চিনো না? গুগলের সিইও চিনো? সুন্দর পিচাই। এখন সে তো আসলে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকেই উঠে গেছে, তোমাদের মতো স্টেজেই তো ছিল একটা টাইমে। ইয়েস অর নট? অবভিয়াসলি তোমাদের মতোই রেগুলারিটি মেনটেন করতো, পড়তো, কষ্ট করতো। সো সে কি করতো? তার একটা ভিশন ছিল, সে হচ্ছে মানে তার এন্ড থেকে যত দূর যাওয়া যায়, ঠিক আছে, তার এন্ড থেকে যত দূর যাওয়া যায় বা যতটা ভালো, ঠিক আছে, যতটা ভালো করা যায় সে সেটা করছে। অ্যান্ড আজকে সে গুগলের সিইও, পরিশ্রম করতে করতে। অ্যান্ড তার হাতে কি কন্ট্রোল আছে কিনা বলো তো? পুরা বিশ্বের অনেকগুলা কান্ট্রি তার সিস্টেমের কাছে জিম্মি। আজকে যদি বাংলাদেশে গুগল অফ হয়ে যায়, একটু চিন্তা করো, বাংলাদেশে যদি তারা ঘোষণা দেয় কালকে থেকে গুগল অফ, এই তোমার আমার অনলাইন লাইভ ক্লাস কত কিছু যে বন্ধ হয়ে যাবে মাথায় আছে? যেমন গুগল অফ মানে কি, অ্যান্ড্রয়েড সিস্টেম ভ্যানিশ, তোমার আমার যত ফোন আছে সব ভ্যানিশ। ঠিক আছে, মানে কাজ করবে না বাংলাদেশে অ্যান্ড্রয়েড সিস্টেম, তখন কাজ করবে না, কারণ অ্যান্ড্রয়েড তো গুগলের।
গুগল অফ মানে কি, তুমি এই যে আমরা যে ড্রাইভে সুন্দর কিছু সাজায় রাখি, ড্রাইভ বন্ধ, জিমেইল বন্ধ। সো এই যে লাইফে কিছু পারপাস রাখতে হবে, যে আমাকে বড় কিছু করতে হবে, বড় পর্যায়ে যাইতে হবে, আমি যেন রুল করতে পারি ওই জায়গাটা, বুঝতে পারছো? সো এইভাবে নিজের কিছু স্পার্ক তৈরি করো বা নিজের ভিতরের কিছু মোটিভেশন তৈরি করো। প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট সিনারিও আছে, প্রত্যেকটা মানুষের হচ্ছে ডিফারেন্ট কেস আছে, বা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্টোরি আছে। তুমি তোমার সেই স্টোরিটা ক্রিয়েট করো বা সেই স্টোরিটা থিঙ্ক করে তোমার ফোকাসের দিকে আগে যাও। হ্যাঁ, তোমার ফোকাস যদি হয় ভাই আমি ইয়াতে যাব, অ্যামাজনে জব করব, বা ভাই আমি নাসায় জব করব, অবভিয়াসলি তুমি পারবা। জাস্ট নিজের ভিতরে ওই পজিটিভ বিলিফটা রাখতে হবে, নিজের ভিতরে সেই স্পার্কটা রাখতে হবে, ক্ষুধাটা রাখতে হবে। যদি কখনো তুমি দ্বিধাদ্বন্দ্বে ভুগো যে আমি পারবো কি পারবো না, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগলেই আর পারবা না। যদি তুমি অলওয়েজ বিলিভ করো হ্যাঁ আমি নাসায় জব করব, আমি নাসায় যাব, আমি গুগলে যাব, আমি হার্ভার্ডে পড়বো, আমি অক্সফোর্ডে পিএইচডিতে করব, যদি সবসময় পজিটিভ থিঙ্ক করো, তোমার ভিতরের সত্তাটাই তোমাকে সবসময় পুশ করতে থাকবে। তোমার ভিতরের সত্তাটাই সবসময় তোমাকে পুশ করতে থাকবে যে আমি সারাদিন এটা ড্রিম করি। তো এই ড্রিমটা অ্যাচিভ করার জন্য তোমার যা যা করার দরকার দেখবা ভিতর থেকে অটোমেটিক আসতেছে, বুঝতে পারছো? সো এই কারণে নিজেকে চিনো, নিজের সাথে নিজের বোঝাপড়াটা শুরু করো, নিজের সাথে কথা বলতে শিখো। মানে তুমিই জানো তোমার কি অবস্থা, বুঝতে পারছো? তুমিই জানো তোমার কি অবস্থা, তোমার ভিতরে কি চলতেছে, তুমি রাইট ট্র্যাকে আসো না রং ট্র্যাকে আসো, এটা কি তুমিই ভালো জানো, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সো চলো আমরা আজকে পড়ালেখায় ফিরে যাই, যেহেতু সবাই আইসা পড়ছো। আমরা হচ্ছে আজকে পরিবেশ রসায়নের শর্ট সিলেবাস শেষ। তারপর হচ্ছে আমি তোমাদের 5-7 দিন ছুটি দিতে পারি, ঠিক আছে, যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো হয়তো বা রমজান মাসে পড়াবো। ইন দ্য মিন টাইম রাসায়নিক পরিবর্তন চলুক, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর হচ্ছে গিয়ে মনে করো দেন আর কিছুদিন ছুটি দিলে, 2-4 দিন ছুটি দিলে তোমাদের যাদের রেকর্ড ক্লাস জমে গেছে সেগুলো তোমরা কাভারেজ করতে পারবা। আর ছুটি দেওয়ার দরকার নেই, আসলে ছুটি দিতে হবে। আমি বলি আমার একটু দেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে? ইন দ্য মিন টাইম মাঝে তো আমার ক্লাস নাই। যদি দেশের বাইরে না যাই আমি টানা পড়াইতে থাকবো। আর যদি বাইরে যাই আমি মানে 1 উইকের ছুটি নিব, মানে 1 উইকে যে 2টা ক্লাস আছে সেটা, হ্যাঁ, শর্টটা শেষ করে। আর যদি হচ্ছে মনে করো ইয়া না হয়, মনে করো আমার ওই ভিসাটা এখনো হয় নাই, ভিসা যদি না হয় আমি টানা পড়ায় যাবো, টেনশন করো না, ছুটি টুটি থাকবে না। বাট আমার যে দায়িত্বটা ছিল তোমার শর্ট সিলেবাস কিন্তু পরীক্ষার আগেই করতেছি। ওকে, এখন আসো, এখন আসো হচ্ছে আমরা আজকে কি পড়বো। আজকে শুরুতেই হচ্ছে গতদিন যা যা পড়ছি সেটার এমসিকিউ পড়বো শুরুতে, হ্যাঁ, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেন ও আমার এই ফ্রাইডেতে উইকলি আরেকটা উইকলি দিব না? হুম, ফ্রাইডে, ঠিক আছে, ফ্রাইডেতে উইকলি এক্সাম। আজকে কি বার? সোমবার কিনা, ঠিক আছে। আচ্ছা, নিশান বলতেছে আপনার নিজস্ব বাড়ি কোন জেলায়? আমার নিজস্ব বাড়ি হচ্ছে ভাই কিশোরগঞ্জ। ওকে, আমার নিজস্ব বাড়ি কই? কিশোরগঞ্জ। আচ্ছা একটু খেয়াল করো, এই ফ্রাইডেতে, ঠিক আছে, ভালোভাবে বুঝো, ফ্রাইডেতে উইকলি এক্সাম 3। আমরা প্রথম উইকলি এক্সাম কত নাম্বার লেকচার পর্যন্ত নিছিলাম? কত নাম্বার লেকচার পর্যন্ত নিছিলাম? লেকচার 1 থেকে কত পর্যন্ত নিছিলাম ভাইয়া? 8, ঠিক আছে। তো লেকচার 9 থেকে আজকে তো 14 নম্বর লেকচার, লেকচার 14 পর্যন্ত উইকলি এক্সাম 3 হবে। এখানে কি গিফট থাকবে কিনা? অবশ্যই থাকবে। সাকিব ভাই যে এক্সামগুলো নেই
গিফট থাকে। ফার্স্ট পাবে 1000, সেকেন্ড পাবে 800, থার্ড পাবে 500, আর ফোর্থ থেকে ঠিক আছে 30তম পর্যন্ত সবাই 200। ওকে, আর ধরো হচ্ছে সবাইকেই পুরস্কারে রাখি 31তম থেকে 50তম পর্যন্ত 100 করে গিফট। ওকে, সবাই পড়ালেখা করো, প্রথম 50 জনের জন্য গিফট রাখলাম। ওকে, হ্যাঁ টাকা টাকা না, এবার টি শার্ট না, এবার টাকা। ঠিক আছে, ওরা 1000 টাকা দিয়ে কোর্স কিনছে, যে ফার্স্ট হবে সে টাকা উসুল করতে পারবে। ঠিক আছে, থার্ডও টাকা উসুল করতে পারবে, ফোর্থ থেকে 30 পার্সিয়াল টাকা উসুল করতে পারবে, মানে পড়ালেখার উপরে টাকা উসুল। হ্যাঁ, আচ্ছা 31 থেকে 50তম হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে জিলাপি খাইয়ে নিও তোমরা 100 টাকার। ঠিক আছে, জিলাপি তো খাওয়াইতে পারি না। ঠিক আছে। আচ্ছা সেকেন্ড উইকলি হচ্ছে আসলে রেওয়ার্ডটা ওইভাবে প্ল্যান করি নাই, সমস্যা নাই। ফোর্থ উইকলিতে পাবা, সমস্যা নেই, সামনের উইকলিগুলোতে পাবা, সমস্যা নাই। সো সবাই খুশি তো? হ্যাঁ, গিফটে তাও পড়ালেখা কইরো। আসলে গিফটগুলো জাস্ট ইজ এ নাম্বার। ঠিক আছে, গিফট তোমাকে ইন্সপায়ার করার জন্য, আর কিছুই না। ঠিক আছে, গিফট তোমাকে জাস্ট ইন্সপায়ার করার জন্য, আর কিছুই না। গিফট হচ্ছে তুমি যেন পড়াটা রিভাইজ দাও। ওকে, আমাদের হয়তো বা অল্প কিছু টাকা খরচ হবে, বাট তুমি যেন পড়াটা রিভাইজ দাও। ওকে, আসো। মেগা এক্সাম কবে হবে? আচ্ছা মেগা এক্সাম তোমাদের কলেজে হাফ ইয়ারলি কবে শেষ হবে? মানে আমি চাই মেগা এক্সামটা বেশি স্টুডেন্ট দেখ। ওকে, আর একটু টাইম নিয়ে ধরো উইকলি 4 বা উইকলি 5-এ গিয়ে তোমরা হচ্ছে মেগা এক্সামটা দাও। ঠিক আছে, তা আমরা হচ্ছে ওই ঈদের আগে আগে মেগা এক্সামটা নিব না, তাইলে হচ্ছে ওই যে ঈদের সালামিটা একবারে দেওয়া হয়ে যাবে। ওকে, ঈদের সালামিটা একবারে দেওয়া হয়ে যাবে। ওকে, একটু টাইম নিয়ে। হ্যাঁ, মেগা এক্সামের প্রশ্ন ধরো হচ্ছে 3টা মেগা এক্সাম নিলাম, একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড, একটা মেডিকেল স্ট্যান্ডার্ড, 3টার গড় করব। বুঝছো, মেগা এক্সামটা একটু কেন টাইম নিয়ে, ধরো 3 সপ্তাহে 3টা এক্সাম নিলাম, 1 সপ্তাহে মেডিকেল স্ট্যান্ডার্ড, 1 সপ্তাহে ভার্সিটি স্ট্যান্ডার্ড, 1 সপ্তাহে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, 3টা নিয়ে গড় করব। ইঞ্জিনিয়ারিংটা পুরো রিটেন নিব এবার, বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিংটা পুরো রিটেন নিব। সো 3টা গড় করে যে মার্ক আসবে, ঠিক আছে, ওই গড়ে হচ্ছে যে ফার্স্ট হবে তার হ্যান্ডসাম অ্যামাউন্টের গিফট থাকবে। ওকে, বা গিফট বক্স রেডি করে পাঠাবো। ওকে, ক্লিয়ার সবাই? দেখি, তোমাদেরকে তো সবসময় টাকা দিই, টাকা দিয়ে অভ্যাস খারাপ বানায় ফেলতেছে। যদি গিফট বক্স দেওয়া যায়, সুন্দর সুন্দর প্রোডাক্ট, ঠিক আছে, ঈদ উপলক্ষে, ভালো হয়। ওকে, রেডি? সবাই রেডি? রমজানে আমাদের টাইম তো সুন্দর, আমাদের তো 10টা বাজে ক্লাস হয়, তারাবির পরে 10:30টায় দিয়ে দিলাম, সমস্যা নাই তো। তারাবির নামাজের পরে আমরা ক্লাস করব, আমাদের সমস্যা নেই। যারা সন্ধ্যায় ক্লাস নেয় তাদের সমস্যা, সন্ধ্যায় যারা নিবে তারা হয়তো বা দুপুরে বা বিকালে নিয়ে নিবে তোমাদের, বা সকালে। ঠিক আছে, ও টাইমটা ফিক্সড। উইকলি এক্সাম 3 বিকাল 3টা থেকে 3:30 দিবা। হ্যাঁ, 3:30 থেকে 4:30। হ্যাঁ, 4:30-এর পরে মানে এইবার এই সিস্টেম রাখবা, 4:30-এর পরে কেউ যদি এক্সাম দিতে ঢুকে ও আর পারবে না, ও 1 মিনিটই পাবে। ঠিক আছে, রেডি? ওকে, এক্সাম টাইম। আর মার্ক থাকবে, মার্ক 50 মার্ক, 20টা প্রশ্ন ইজি থাকবে,
20টা থাকবে মিডিয়াম আর 10টা হার্ড। ঠিক আছে, সব ওপেন করে দিলাম। ওকে, আচ্ছা ডান। তো আগে থেকে প্রস্তুত করে নিও, আগে থেকে প্রস্তুতি নিয়ে নিও। ওকে, তাই 50 মার্ক। আসো আমরা পড়ালেখায় ফিরি। খেয়াল করো, প্রথম প্রশ্ন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, এর কারণ নিম্নের কোনটি? ঠিক আছে, বলো তো বাস্তব গ্যাস কেন? এ বি সি অর ডি? এই নিচের বারটা সরাও তো টিভি থেকে। অ্যান্সার কি? ডি নাম্বারটা না? গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন ও নিজেদের ভিতরে আকর্ষণ বল বিদ্যমান। ঠিক আছে, অ্যান্সার কি? ডি নাম্বার। ওকে, তারপরে আসো পরেরটাই যাই। কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? দেখছো কত ইম্পর্টেন্ট একটা পড়া, গতদিন আমি পড়াইছিলাম না? দেখছো ভার্সিটিগুলোর লাইন লেগে গেছে এই প্রশ্নে। কোন শর্তে কে কার মতো আচরণ করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, বাস্তবটা আদর্শ। আমরা পড়ছিলাম গতদিন, যদি তাপমাত্রা অনেক বাড়ায় দেই, চাপ যদি অনেক কমায় দিই, তাহলে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, তারপরে আসেন, কোন অবস্থায় আদর্শ আচরণ হতে একটি গ্যাসের সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটে? আদর্শ আচরণ হতে, দেখো এবার কি বলছে, কোন অবস্থায় আদর্শ আচরণ থেকে, মানে কি আদর্শ গ্যাস এইখানে বলছে বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে কোন অবস্থায়। দেখছো প্রশ্নটা কিন্তু ঘুরে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আসছে, মেডিকেলেও আসছে। কোন অবস্থায় একটা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে? আগেরটা পড়ছে কি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো এইবার কি ঠিক উল্টাটা হবে, লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, আগেরটা কি পড়ছিলাম? হাই টেম্পারেচার লো প্রেশার, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। এইবার আমরা কি পড়তেছি ভাইয়া? এইবার পড়তেছি হচ্ছে লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। ওকে, ডান ডান, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, সামনে যাই আমরা। কোন আণবিক গুণটি আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটায়? কোন গুণটা? কোনটা? এ বি সি অর ডি? উচ্চ আণবিক গতি, ক্ষুদ্রতর আণবিক ওজন, বৃহৎ আয়নিক আণবিক আয়তন এবং দুর্বল আন্ত আণবিক আকর্ষণ। কোনটা? এ বি সি অর ডি? উচ্চ আণবিক গতি, আমি আবারও রিপিট করতেছি, উচ্চ আণবিক গতি, ক্ষুদ্রতর আণবিক ওজন, বৃহৎ আণবিক আয়তন অ্যান্ড দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ। কোনটা হবে? অ্যান্সার হচ্ছে উচ্চ আণবিক গতি। ঠিক আছে, উচ্চ আণবিক গতি। ঠিক আছে, আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটায় কি হবে? উচ্চ আণবিক গতি। ঠিক আছে, উচ্চ আণবিক গতি। এখন দেখো, তোমার কথা হচ্ছে অনেকে বলবা সি হইল না কেন? ঠিক আছে, সি হইল না কেন? কারণ হচ্ছে এখানে বৃহৎ আণবিক আয়তন, এটা কখনোই হবে না। ভালোভাবে বুঝো, গ্যাস অনুসময়ের আয়তন কি অনেক বৃহৎ নাকি? বলো তো, গ্যাস অনুসময়ের আয়তন কি অনেক বৃহৎ? বলো, অনেক বড়? খুবই ক্ষুদ্র। আর গ্যাস অনুসময়ের ভিতরে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ আছে। ঠিক আছে, বাট এটা আদর্শ আচরণ থেকে এত বিচ্যুতি ঘটায় না। ঠিক আছে, এত বিচ্যুতি ঘটায় না। মেন জিনিসটা হচ্ছে, ঠিক আছে, উচ্চ আণবিক গতি। উচ্চ আণবিক গতির কারণেই মেইনলি আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটে। ঠিক আছে, কোন আণবিক গুণটি বলছে? ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ কোনো আণবিক গুণের ভিতরে পড়ে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার?
ক্লিয়ার? জীবন যুদ্ধে হেরে গেলাম, সাইদুল ইসলাম, হারার কিছু নাই। ওকে, পরেরটা দেখো, নিম্নের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটায়? বলো কোন গ্যাসটা সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটায়? আমি গতদিন পড়াইছিলাম, অ্যামেগা কার্ভ পড়াইছিলাম। সবার প্রথমে দেখো, এখানে কি কোনো পোলার যৌগ আছে? মানে হচ্ছে যার ভিতরে হাইড্রোজেন বন্ড সম্ভব আছে? হাইড্রোজেন বন্ড সম্ভব এরকম কেউ নাই। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর দেখো, পরে বলছিলাম যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি, 36.5। হিলিয়াম তো হবেই না, নাইট্রোজেন কত? 28, মিথেন কত? 16। সো অ্যান্সার কি? এ নাম্বারটা, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তারপর দেখো, আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটি? বলো কোন ক্রমটা সঠিক? এ, বি, সি আর ডি? অ্যান্সার কি? অ্যামোনিয়ার বিচ্যুতি সবচেয়ে বেশি, এটা মাথায় রাখতেই হবে, গতদিন পড়াইছি। তারপর কি? কার্বন ডাইঅক্সাইড 44, নাইট্রোজেন 28, দেন হাইড্রোজেন। অ্যান্সার কি? এ নাম্বারটা। অনেক গাইডে দেখবা এটা ভুল দেওয়া আছে, বি দেওয়া আছে, আমি আবারও বলতেছি, সেই গাইড বইগুলাকে কি করবা? সেই গাইড বইগুলার এই উত্তরটাকে নেওয়া যাবে না। ভুল উত্তর আমরা নিতে পারবে স্যার? ভুল উত্তর নিতে পারবো? একটুও আমরা ভুল উত্তর নিতে পারবো না, বয়কট। ওকে, সো তারপরে আসেন, কোনটি আদর্শ গ্যাস? বলো কোনটা আদর্শ গ্যাস? এ, বি, সি অর ডি? দেখো কোন গ্যাসটা আদর্শ? হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন? অ্যান্সার হচ্ছে ই, কোনোটাই নয়। পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস আছে রে বাবা? পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস আছে? ঠিক আছে, কোনো গ্যাস নেই পৃথিবীতে, আসলে কোনো গ্যাসই আদর্শ গ্যাস হিসেবে কাউন্ট হয় না। ঠিক আছে, পৃথিবীতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস হিসেবে কাউন্ট হয় না। তবে দেখো, জুল থমসন প্রভাবের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? মানে কোনটা সঠিক? আচ্ছা, জুল থমসন প্রভাব তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, এগুলো আর লাগবে না। ভ্যান ডার ওয়ালস সমীকরণ তোমাদের পড়ায় ফেলছি, একটাবার কি রিভাইজ দিয়ে দিবা নাকি? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু কি? এন আর টি। ডান স্যার, ডান, মনে থাকবে তো? ডান, ওকে। তারপর আসো, আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে কিছু প্রশ্ন আসছে। আচ্ছা, এটা লাগবে না, গ্যাসের তরলীকরণ তোমাদের নাই, পরে পড়াবো, ফুল সিলেবাস যখন পড়াবো। বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা বলো তো? একটু ভালোভাবে তাকাও। এ, বি, সি আর ডি? অ্যান্সার কি? সি নাম্বারটা। ঠিক আছে, ভালোভাবে একদম চক্ষু শীতল করে দেখবা। তারপরে দেখেন, ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ দ্বারা কি বোঝায় বলো তো? ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? আন্তঃআণবিক আকর্ষণ। ঠিক আছে, ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? আন্তঃআণবিক আকর্ষণ বোঝায়। তারপরে দেখো, 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? বলো, কুয়েটে আসছিল এটা। 35.5 গ্রাম ক্লোরিন গ্যাসের জন্য, ক্লোরিন গ্যাসের মোল সংখ্যা কত দেখো তো? 35.5 ডিভাইডেড বাই 71, তাই তো? ডাব্লিউ বাই এম না, সো 1/2 বলবো, 1/2। সো পি প্লাস এন স্কোয়ার এ মানে কি 1/4, ঠিক আছে, উপরে কি থাকবে? এ ইন্টু ভি মাইনাস এন বি মানে বি বাই 2 হাফ, ঠিক আছে, ইকুয়াল টু এনআরটি হাফ
আর টি। দেখো ওইখানে তো একটা ভি স্কোয়ার আছে, সো অ্যান্সার কোনটা হবে, এ বি সি আর ডি? ডি নাম্বারটা, পি প্লাস এ ডিভাইডেড বাই 4v স্কোয়ার ভি মাইনাস বি বাই 2 ইকুয়াল টু হাফ আর টি। অ্যান্সার কি, ডি নাম্বারটা। ক্লিয়ার? মোল সংখ্যা কত, হাফ। নাফিস বলছে ই বইলা তো নাফিস ফাটায় ফেলছে। নাফিস ভুল হইছে রে বাবা, তোমার ভুল হইছে। এই ব্রাদার 22 দাও, শীত করতেছে। আচ্ছা দেখো, চমৎকার একটা ম্যাথ দিছে, কুয়েটে আসছে, ভালোভাবে বুঝো। 225 ml আয়তনের 1 মোল একটি বাস্তব গ্যাসের 300 কেলভিন তাপমাত্রায় চাপ কত হবে তা ভ্যান ডার ওয়ালস সমীকরণের সাহায্যে নির্ণয় করো। এ দিয়ে দিছে আর বি দিয়ে দিছে, তো চাপটা কি আমরা বের করতে পারবো কিনা বলেন তো? দেখো বিটা লিটার মোল ইনভার্স, এটা চাপে এটিএম এককে আছে, সবকিছু ঠিকঠাক আছে। তোমাকে জাস্ট কি করতে হবে, এটাকে কিসে নিতে হবে বলো তো স্যার? এটাকে লিটারে নিতে হবে না? 250কে 1000 দিয়ে ভাগ করো, তাহলে সেটা লিটারে চলে যাবে। তাহলে কত আসবে, 0.25 লিটার। এটা কি আয়তন? আমাদের সূত্র আমরা জানি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাই তো, ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। সো এখন দেখো আমাদের কি বের করতে হবে, চাপ বের করতে বলছে না? চাপ কত, প্রশ্নে দেখো কি বলছে, চাপটা কত, প্রেসার কত। সো চাপটা কি হবে রে বাবা, দেখো তো, এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি। ঠিক আছে এই পর্যন্ত, মাইনাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ইয়েস অর নট? এন এর ভ্যালু কত, 1 মোল বলে দিচ্ছে। আর তোমরা জানো আর কত, 0.0821। তাপমাত্রা কত, 300 কেলভিন বলে দিচ্ছে। আয়তন কত রে বাবা, আয়তন 250 ml। মোল সংখ্যা 1 মোল। বি এর মান কত, বি এর মান হচ্ছে 0.080428 বসায় দিচ্ছি, মাইনাস এন স্কোয়ার 1 স্কোয়ার, এর মান কত, 2.253, ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি 0.25। আচ্ছা এটা তো ভি 250 ml হবে না, এটা কত হবে, 0.25 হবে, তাই না? লিটারে নিতে হবে, 0.25 হোল স্কোয়ার। তাহলে কত আসে স্যার, দেখেন তো স্যার কত আসে, 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 0.25 মাইনাস 0.0428 মাইনাস সো চাপ কত আসবে বলো তো, 82.8 এটিএম। রেজাল্টটা মিলছে দেখো তো স্যার, 82.8 এটিএম। অ্যান্সার কি, ডি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। বুঝে গেছে? এই ম্যাথটা মিলাইতে পারলে কয় মার্ক পাবা বলো তো স্যার? ব্রাদার ওয়াটার ওয়াটার, 6 মার্ক। নাইস, ঠিক আছে। এই এমসিকিউর মার্ক কিন্তু 1 না, এই এমসিকিউর মার্ক কত, 6। ঠিক আছে, সো এই কারণে এত বড় এমসিকিউ। অনেকে আবার ভাইবেও না যে ভাই 1 মার্কের জন্য এত এমসিকিউ কেন। ঠিক আছে, তারপর দেখো। আচ্ছা এখন আজকে আসি আজকের নিউ টপিকে। ঠিক আছে, আজকের নতুন টপিক হচ্ছে অম্ল ক্ষারক মতবাদ। ভালোভাবে বুঝো, আজকের নতুন টপিক কি পড়ব, অম্ল ক্ষারক মতবাদ। ঠিক আছে, অম্ল ক্ষারক মতবাদ। ওকে ভাই, আগের ক্লাসের ম্যাথটা করে দিবেন না? আচ্ছা, গত ক্লাসের ম্যাথে তো সব লিখেই দিছিলাম, তারপরে কইরা দিতে হবে?
গত ক্লাসের ম্যাথটাই সব কইরা দিচ্ছি না রে বাবা। আচ্ছা কইরা দিচ্ছি, ওই স্লাইডটাও তো নাই, দাঁড়াও মোবাইল কই, একটা মিনিট। হ্যাঁ, গত ক্লাসের আমি ম্যাথটা দেখি নিয়ে আসি। এই ব্রাদার, গত ক্লাসের ম্যাথটা কই পাবো? এখানে আছে। হুম, দাও। এখন আমি তো অ্যান্সার দেখে ম্যাথ তুলি না রে, কইরা অ্যান্সারটাও দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে রেফারেন্স থেকে প্রশ্নটা নিছিলাম, বুঝতে পারছো? ওরা ভুল করছে ম্যাথটা, এই কারণে আমি করাইয়া দিচ্ছি। মানে ওদের অ্যান্সার দিলে ভুল হবে, ওরা একটা এককে ভুল করছে, আমি দেখছিলাম। সো আমি জাস্ট বলে দিই আমাদের কি কি ছিল। তোমাদের প্রশ্ন তোলা আছে কিনা, নাকি প্রশ্নটাও তুলে দিব? নতুন কারা কারা আছো, প্রশ্নটাও তুলে দিব। দেখো কি ছিল। দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখো 1 মোল প্রোপেনের আয়তন 2 ডেমি কিউব। বিভিন্ন বই থেকে প্রশ্ন কালেক্ট করি তো তোমাদের জন্য, সো বইগুলোতেও ভুল থাকে। সো গ্যাসটির ভ্যান্ডারওয়ালস সমীকরণ মেনে চললে এর চাপ কত হবে? চাপ কত হবে? ঠিক আছে, এর মান বলে দিছে 556.17 কিলো প্যাসকেল মিটার টু দি পাওয়ার 4 মোল ইনভার্স 2। আর বি এর মান বলে দিচ্ছে তোমার 0.0638 মিটার কিউব মোল ইনভার্স 1। এখন দেখো চেঞ্জটা কিসে করতে হবে। এইখানে কি দেওয়া আছে বলো তো? 2 ডেমি কিউব দেওয়া আছে না, ডেসিমিটার কিউব, ভালোভাবে বুঝো। এইখানে কত দেওয়া আছে? 2 ডেসিমিটার কিউব দেওয়া আছে কিনা, ইয়েস অর নট সবাই? সো আয়তনটা তোমাকে কিসে নিয়ে যেতে হবে বলো তো স্যার? অবশ্যই আয়তনটা মিটার কিউবে নিতে হবে। বলো তো আয়তন কি দেওয়া আছে? 2 ডেসিমিটার কিউব। এখন আয়তনটা কিসে নিয়ে যেতে হবে? মিটার কিউবে। তো দেখো 1 ডেসিমিটার কিউব সমান সমান কি জানি আমরা? 1 লিটার। এখন দেখো 1 ডেসিমিটার সমান সমান 0.1 মিটার, এটা আমরা জানি না? তাহলে দেখো 1 ডেসিমিটারকে যদি হোল কিউব করো তাহলে 0.1 মিটার এটাকে হোল কিউব করা হবে, মানে দুই পাশে কিউব করলাম। তাহলে দেখো 1 ডেসিমিটার কিউব সমান সমান, ঠিক আছে, 10⁻³ মিটার কিউব না? ইয়েস অর নট? তাহলে দেখো 2 ডেসিমিটার কিউব সমান সমান কত? কি? হ্যাঁ, বইমেলায় যাবা? আসো। সো এইটুক বুঝছো আয়তনটা তোমার কত হবে? আয়তন 2 ডেসিমিটার কিউব সমান সমান কি? 2 × 10⁻³ মিটার কিউব। এটাই তো করতে হবে, ঠিক আছে?
ক্লিয়ার ক্লিয়ার, এটুকু পর্যন্ত বুঝতে পারছো? বাকি সব কিছু তো দেওয়া আছে তোমার, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, ঠিক আছে? আর এর মানটা কিসে বসাবা বলো তো? আর এর মানটা দেখো, তোমরা বাসটা কই খাবা দেখো, আর এর মানটা 8.314, ঠিক আছে? এটা কি জানো তুমি? 8.314 জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই না? দেখো 8.314 জুল মানে কি? নিউটন মিটার, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 8.314 এটা কি? প্যাসকেল। নিউটন মিটার মানে কি? প্যাসকেল। মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? দেখো যে গাইড বইয়ের থেকে নিছি, তোমরা কিছু গাইড বইয়ে দেখবা ওইখানে ভুল দেওয়া আছে। এখন দেখো এটা প্যাসকেল, খেয়াল করো, এইটা প্যাসকেল, এটা কিসে আছে রে বাবা? কিলো প্যাসকেল। মিলবে সারা জীবনে? মিলবে? মিলবে? এটারে তোমার কিলো প্যাসকেলে নিতে হবে না আর এর মানটাকে, তুমি যদি ওইটা ঠিক রাখতে চাও। পিস্কেল, ঠিক আছে? এই নিউটন মিটার কিভাবে প্যাসকেল হয়? আচ্ছা নিউটন মিটার তো প্যাসকেল না, দাঁড়াও 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 দাঁড়াও। চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। আচ্ছা না না, নিউটন মিটার জুল, এটা না এটা না এটা, ঠিক আছে? ওকে ওকে ওকে, সরি, নিউটন মিটার জুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নেই, ঠিক আছে, মাথাটা গেছে আমার, ঠিক আছে? আচ্ছা আর কোনো কাজ নাই এই ম্যাথটায়, ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে প্যাসকেল। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এখন এটা নিয়ে তোমার এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? খেয়াল করো, খেয়াল করো, আমরা যদি এখন সামনে যাই, এই এর মানটা কিলো প্যাসকেলে রাখলে আমি চাপও কিলো প্যাসকেলেই পাবো, ওইটা নিয়ে কোনো প্যারা নেই। সো দেখো, চাপ পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু, ওইটা আরেকটা ম্যাথে, সরি দুই ম্যাথ প্যাস লাগাই ফেলছি, ইকুয়াল টু এনআরটি। সূত্র জানি আমরা, এখন জাস্ট বসাবো। চাপ পি ইকুয়াল টু এনআরটি ডিভাইডেড বাই ভি মাইনাস এন বি, ঠিক আছে? মাইনাস কি হবে বলো তো? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা বসায় দিলেই তোমার রেজাল্ট মিলে যাবে। এখন এন এর মান কত? 1 মোল বলে দিচ্ছে, এন এর মান 1 মোল, ঠিক আছে? 1 মোল। আর কত? 0 পয়েন্ট কখনোই না, আর হচ্ছে 8.314, এসে এককে বসবে। তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি 300 কেলভিন। আয়তন কত তোমার? আয়তন, আয়তন হচ্ছে 2 ডেসিমিটার কিউব, মানে 2 ইন্টু 10⁻³ মাইনাস এন বি, এন কত? 1 মোল, বি কত? 0.0638 মাইনাস এন স্কোয়ার এ, এ কত? 556.17, ঠিক আছে? ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি কত? 2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, ঠিক আছে? বসানো সব ঠিক আছে? ডান। ইনস্ট্যান্ট নেগেটিভ আসবে ভাই, না না না, প্যাসকেলে নেওয়া লাগবে না, প্যাসকেলে নেওয়া লাগবে না বাবা, প্যাসকেলে নেওয়া লাগবে না। এইখানে ওই যেখান থেকে ম্যাটটা তোলা হয়েছে, হ্যাঁ, ওরা ডেসিমিটার কিউব রাখছিল, তো ওরা যদি মিটার কিউব রাখতো আয়তনটা, তাইলে রেজাল্টটা পজিটিভ আসতো। সো যেহেতু যেখান থেকে সোর্সিং করছি 0.0638, ঠিক আছে?
মাইনাস 556.17 ডিভাইডেড বাই 2x⁻³ হোল স্কোয়ার। হ্যাঁ মাইনাস আসে, মাইনাস আসলে ওই মাইনাস ভ্যালুটা নিতে হবে। বুঝতে পারছো? ভ্যালুটা মাইনাস আসে, নেগেটিভে আসবে, অনেক বড় একটা ভ্যালু আসবে। আর যদি এটা 2 মিটার কিউব ধরে করি আমরা, হ্যাঁ, যেখান থেকে ম্যাথটা সোর্সিং করছি এটা ওইখানে 2 মিটার কিউব ধরে যদি করি, ধরো লেটস সে আমরা জাস্ট অঙ্কটা মিলানোর জন্য 2 মিটার কিউব, ওদেরও তো টাইপিং মিস্টেক হইতে পারে, হ্যাঁ। সো 2 মিটার কিউব ধরে করলে ধরো তুমি এইখানে 2 বসাবা, তোমার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। এইখানে 2 বসাবা, খেয়াল করো যখন তুমি 2 মিটার কিউব ধরে করবা, খেয়াল করো তোমার দুনিয়াটা কত ইজি হয়ে গেছে। 2 ধরো, এইটা 2 স্কোয়ার ধরো, ঠিক আছে। তারপর দেখো তো কত আসে, এখনো কি নেগেটিভ আসে কিনা। এখন কিন্তু দেখো 1149.15 কিলো প্যাসকেল। সো আমার মতে ম্যাথটা এরকম ছিল যে এইখানে 2 মিটার কিউব ছিল, বুঝতে পারছো? ওদের হয়তোবা কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে। সো আয়তন 2 মিটার কিউব ধরলে তুমি একটা পজিটিভ রেজাল্ট পাবা। ওকে, সো এখানে একটু কারেকশন দিয়ে রাখো। ওকে, কোয়েশ্চেনটা কারেক্ট করে 2 মিটার কিউব বসায় দাও, তাইলেই হয়েছে। মানে আমি যেখান থেকে সোর্স করছি ওদেরই টাইপিং মিস্টেক হয়েছে। তাইলে অঙ্কটা 2 মিটার কিউব দিলে কিন্তু অঙ্কটা এত ভেজালের হয় না। ভেজালের হয় বলো? ভেজালের কিন্তু হয় না, অঙ্কটা কিন্তু একদম ডিরেক্ট অঙ্ক। তোমরা শুধু শুধু ভয় পাইছো। তো 2 মিটার কিউব দিলে শুধুই এই ভেজালে যাওয়া লাগে না, বাট তোমার কিন্তু ভ্যালু বাড়ায় দিয়ে, ধরো যদি 2000 ডেসিমিটার কিউব দিয়ে দেয় বা 20,000 ডেসিমিটার কিউব দিয়ে দেয়, তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ভাই একক প্যাসকেল আসলো না কেন, কারণ তুমি এইখানে এর ভ্যালু কিসে বসাইছো? কিলো প্যাসকেলে। তাই এটাও কি কিলো প্যাসকেলেই আসবে, প্যাসকেলে আসবে না বাবা, ঠিক আছে। এটা যদি প্যাসকেল নিতা তাহলে এটাও প্যাসকেল বসাইতে হইতো। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, অম্লক্ষারক মতবাদ রেডি নতুন পড়ার জন্য? এটা হচ্ছে শর্ট সিলেবাসের লাস্ট টপিক। বুঝা গেছে? শর্ট সিলেবাসের লাস্ট টপিক। ওকে, দেখো অম্লক্ষারক মতবাদে 3 ধরনের অ্যাসিড বেজ মতবাদ আছে। একটা হচ্ছে বিজ্ঞানী আরহেনিয়াস একটা মতবাদ দিয়েছেন। কোন বিজ্ঞানী বলেন তো স্যার? আরহেনিয়াস। তারপর বিজ্ঞানী ব্রনস্টেড লৌরি এক ধরনের মতবাদ দিয়েছেন। তারপরে হচ্ছে বিজ্ঞানী লুইস, সে আরেক ধরনের মতবাদ দিয়েছেন। হ্যাঁ, এখন আরহেনিয়াস সাহেব কি বলছে দেখো। আরহেনিয়াস সাহেব বলছে হচ্ছে জলীয় দ্রবণে, কি বলছে? জলীয় দ্রবণ নিয়ে সে বলছে, তারটাই জলীয় দ্রবণ মাস্ট। কি লাগবে? জলীয় দ্রবণ মাস্ট। সো জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন আয়ন দান করে, মানে প্রোটন দান করে, তারা হচ্ছে অ্যাসিড। আর জলীয় দ্রবণে যারা হাইড্রোক্সাইড দান করে, হাইড্রোক্সাইড আয়ন দান করে, ঠিক আছে, তারা হচ্ছে বেইজ বা ক্ষারক। তা আরহেনিয়াস সাহেবের মতবাদটা বুঝতে পারছি আমরা। জলীয় দ্রবণে যে হাইড্রোজেন আয়ন দান করে সে কি? অ্যাসিড। আর জলীয় দ্রবণে যে হাইড্রোক্সাইড আয়ন দান করে সে কি? বেইস। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ধরো জলীয় দ্রবণে কেউ যদি একটা প্রোটন দান করে দেয়, ধরো HCl, সে জলীয় দ্রবণ মানে পানির দ্রবণে সে কি করছে? Cl মাইনাস প্লাস H প্লাস হয়ে গেছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস সলিউশনে সে কি করছে? একটা প্রোটন দান করছে। তার মানে কি? সে কি হয়েছে? অ্যাসিড হয়েছে। বুঝে গেছে? আচ্ছা, আজকে কি একটু বোর্ডটা ভালো লাগতেছে? মানে ওই যে উপরে যে অন্য দিন দুইটা শেড থাকে,
এই শেডগুলো আজকে একটু কম কিনা বলো তো, তোমাদের মানে ডিস্টার্ব করতো। ওকে, তারপর দেখো ব্রনস্টেড লাউরি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ব্রনস্টেড লাউরি, সে দেখো আরহেনিয়াস সাহেবের কিন্তু একটা লিমিটেশন রয়ে যায়। লিমিটেশনটা কি? আরহেনিয়াস সাহেব শুধু জলীয় দ্রবণের কথা বলছে, তাই না? আরহেনিয়াস সাহেব কি নিয়ে কথা বলছে? শুধু জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ নিয়ে তার মতবাদ কি চলবে জলীয় দ্রবণ ছাড়া? সবসময় তার জলীয় দ্রবণ প্রডিউস করা সম্ভব না। জলীয় দ্রবণ ছাড়া কি আরহেনিয়াসের মতবাদটা খাটবে? তোমরা একটু বলো তো সবাই। জলীয় দ্রবণ ছাড়া কিন্তু আরহেনিয়াস সাহেবের মতবাদটা খাটবে না। সো এই কারণে আবির্ভাব হয়েছে কার? এই কারণে আবির্ভাব হয়েছে বিজ্ঞানী ব্রনস্টেড লাউরি। সে কি করছে? সে হচ্ছে প্রোটনীয় মতবাদ দিচ্ছে। তার মতবাদটা কি? প্রোটনীয় মতবাদ, মানে একটা প্রোটনের খেলা, এখানে কোনো জলীয় দ্রবণ লাগবে না। সে বলছে যে হাইড্রোজেন আয়ন দান করে, সোজা কথা, জলীয় দ্রবণ হোক আর যাই হোক, সে হচ্ছে অ্যাসিড। আর সে আরো সহজ করে দিচ্ছে, যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে সে হচ্ছে বেইস বা ক্ষারক। বেইজের বাংলা বুঝো তো তোমরা? হ্যাঁ, যে হাইড্রোজেন আয়ন দান করবে সে অ্যাসিড, আর যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে সে কি? বেইস। কত সোজা কথা। এইখান থেকে, এটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। এইখান থেকে আমাদের কিছু মতবাদের তৈরি হয়। ধরো HCl আর পানি, দুইজনকে পাশাপাশি রাখলাম। এরা কি করলো? HCl একটা হাইড্রোজেন আয়ন দান করছে, সে কিসে পরিণত হয়েছে? ক্লোরাইডে পরিণত হয়েছে, তাই না? HCl একটা হাইড্রোজেন আয়ন দান করে সে কিসে পরিণত হয়েছে? ক্লোরাইডে পরিণত হয়েছে। আর এই পানি, সে কি করছে? এই যে হাইড্রোজেন আয়নটা HCl দান করছে, সেটা কে টুকে নিবে? কে গ্রহণ করে নিবে? খাপটি মেরে কে ধরবে? এটা হচ্ছে পানি। পানি কি করছে? একটা প্রোটন গ্রহণ করছে। তাহলে অ্যাসিড HCl যেহেতু একটা প্রোটন দান করতেছে, সে কি অ্যাসিড না বেস? বলো তো, HCl রে তুমি কি বলবা, অ্যাসিড না বেস? HCl একটা প্রোটন দান করে Cl মাইনাস হচ্ছে, HCl অ্যাসিড না বেস? অবভিয়াসলি 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 HCl কি? অ্যাসিড। আচ্ছা, এখন একটু অন দ্য আদার হ্যান্ড দেখো, এদের ভিতরে একটা কানেকশন আছে। তুমি তো ভাই উল্টাটাও বলতে পারো, ভাই আমি তো উল্টাটাও বলতে পারি, যে এই যে ক্লোরাইড আয়নটা আছে, ভালোভাবে বুঝছো, গভীর মনোযোগ, ক্লোরাইড আয়নটা আছে, সে তার ক্ষেত্রে তো আমি বলতে পারি ক্লোরাইড আয়ন একটা হাইড্রোজেন গ্রহণ করে HCl হয়েছে। উল্টাটা বলতে পারি না ভাই? বলেন তো স্যার, বলতে পারি কিনা ক্লোরাইড আয়ন একটা হাইড্রোজেন গ্রহণ করে HCl হয়েছে? বলতে পারি কিনা? তখন ক্লোরাইড আয়নটা তুমি কি বলবা? সে যখন হাইড্রোজেন গ্রহণ করবে তারা কি বলবে, অ্যাসিড না বেস? ক্লোরাইড আয়নটা বেস বলবা। আচ্ছা, ভালো কথা, বেস বললাম। এখন এই বেসটাকে শুরু থেকে এক্সিস্ট করতেছিল? এই বেসটাকে শুরু থেকে এক্সিস্ট করতেছিল? বলেন তো স্যার, কার থেকে তৈরি হয়েছে? কার থেকে তৈরি হয়েছে? কার থেকে তৈরি হয়েছে স্যার বলেন? HCl থেকে। সো সে যত HCl থেকে তৈরি হয়েছে তাকে আমরা বলি কনজুগেট বা অনুবন্ধী, মানে আরেকজন থেকে তৈরি হয়েছে। এটাকে কি বলি? অনুবন্ধী ক্ষারক। কি বলি? অনুবন্ধী ক্ষারক। বুঝে গেছে? বাংলায় কি বলি? অনুবন্ধী ক্ষারক। তারপর দেখো, পানি, ভালোভাবে বুঝো, পানি, পানি এইখানে সে হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করে, পানি তো নিজে একটা বেস, H3O+ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এই বেস থেকে কি তৈরি হয়েছে? একটা অ্যাসিড তৈরি হয়েছে না? এই অ্যাসিডটাকে আমরা কি বলবো বলো তো সেম ওয়েতে?
কনজুগেট অ্যাসিড বলবো না, কারণ সে তো পানি থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, বা অনুবন্ধী অম্ল। তো এই ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। ব্রনস্টেড লাউরি থেকে আমরা যে মতবাদটা পাই সেটাকে আমরা কি বলি? অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। ঠিক আছে? কি আটকে গেছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে? আমি আবার বুঝাবো। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি। দেখো, সোজা বাংলায় বুঝাই। ধরো HCl, সে কি করছে? একটা হাইড্রোজেন ত্যাগ করে ক্লোরাইড আয়ন হয়েছে। তো HCl তো একটা অ্যাসিড, ও তো একটা বেস। কেন বেস? কারণ ও তো ক্লোরাইড থেকে ও আবার একটা HCl, একটা H+ গ্রহণ করে, সে কি HCl হইতে পারবে না? সো এই বেসটা কই থেকে তৈরি হয়েছে? অ্যাসিড থেকে। এই কারণে বলা হয় কনজুগেট বেস। কি বলা হয়? কনজুগেট বেস বা অনুবন্ধী বেস বা অনুবন্ধী ক্ষারক। আবার ধরো পানি একটা H+ গ্রহণ করছে, H+ গ্রহণ করে সে কি হয়েছে? হাইড্রোনিয়াম আয়ন হয়েছে। তো পানি তো নিজে বেস, যে প্রোটন গ্রহণ করবে তারা আমরা কি বলছি? বেস বলছি না, বা ক্ষারক বলছি না? তো ওর থেকে কি তৈরি হয়েছে? অ্যাসিড তৈরি হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ ও তো একটা প্রোটন ছেড়ে দিয়ে সে কি হবে? অ্যাসিড হবে। এই অ্যাসিডটাকে কি বলবো? কনজুগেট অ্যাসিড, কারণ এটা বেস থেকে তৈরি হয়েছে। বুঝে গেছে কনজুগেট অ্যাসিড আর বেস কি জিনিস? এখন ভাই চিনবো কিভাবে কোনটা কনজুগেট অ্যাসিড, কোনটা কনজুগেট বেস? ঠিক আছে, পানিরটা বুঝলাম না। আরে পানি ভালোভাবে বুঝো, একই জিনিস। উপরেরটা বুঝলে নিচেরটা বুঝবা। দেখো, পানি ও কি করছে? একটা হাইড্রোজেন গ্রহণ করছে, ঠিক আছে? গ্রহণ করে কি করছে? H3O+ পরিণত হয়েছে। তাহলে পানি এখানে কি? প্রোটন গ্রহণ করছে। তাহলে পানি কি অ্যাসিড না বেস? বলো সবাই, পানি কি অ্যাসিড না বেস? বেস। এখন উল্টা ঘটনাও তো ঘটতে পারে যে পানি, ভালোভাবে বুঝো, এই পানি সে চিন্তা করলো আমি এখন একটা হাইড্রোজেন ত্যাগ করে, এই হাইড্রোনিয়াম আয়ন সে চিন্তা করলো আমি একটা হাইড্রোজেন ত্যাগ করে একটা হাইড্রোজেন ছেড়ে দিলে আমি পানিতে পরিণত হয়ে যাব। তো ও যখন হাইড্রোজেন ছাড়বে ও কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে। তো অ্যাসিডটা কই থেকে তৈরি হয়েছে? এই পানি থেকেই তো তৈরি হয়েছিল। এই কারণে বলা হয় কনজুগেট অ্যাসিড। এখন বুঝছো স্যার? সবাই বলো এখন বুঝছো কিনা। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাই পানি কি আজীবন বেস হিসেবে কাজ করবে? প্রশ্ন জাগতে পারে না? পানি কি আজীবন বেস হিসেবে কাজ করবে? না। যদি তার সম্ভাবনা থাকে যে সে অ্যাসিড হিসেবেও কাজ করতে চায়, তাহলে সে কাজ করবে, কোনো সমস্যা নেই। ধরো পানি, সে এখন অ্যাসিড হিসেবে কাজ করবে, মাইনাস একটা হাইড্রোজেন ত্যাগ করে সে হাইড্রোক্সাইড হয়ে যাবে। এখন পানিতে কি বলবা? অ্যাসিড বলবো না? আর হাইড্রোক্সাইড চায় একটা হাইড্রোজেন গ্রহণ করে পানিতে পরিণত হইতে, তো তখন তারে কি বলবা? বেস বলবা। সো এই বেসটারে কি বলবা? যেটা তৈরি হওয়ার পরে আবার হইতে চায় তাকে কি বলবা? কনজুগেট বেস। বুঝে গেছে? এরা উদাহরণ দেই, শুনতে খারাপ দেখায়। ওই বাংলা সিনেমা দেখছো তোমরা ছোটবেলায়? বাংলা সিনেমা বা বিভিন্ন ডনের যে সিনেমাগুলা, বা KGF দেখছো তোমরা? KGF, ঠিক আছে, অ্যাকশন কিং, ঠিক আছে। সো ছোটবেলায় কি দেখায়? একটা বড় গুন্ডা থাকে, বড় মাস্তান থাকে। ও কি করে? রাস্তা থেকে একটা টোকাই ধরে নিয়ে আইসা ওরে মানুষ বানায়, ঠিক আছে? মানে মানুষ তো আর বানায় না, সন্ত্রাসী বানায়, ঠিক আছে?
তো বানানোর পরে তারপরে কি হয়, আস্তে আস্তে বড় হয়, ওর পাওয়ার হয়। পাওয়ার হওয়ার পরে ও কি চায়, ওর বসের আসনে বসতে চায় ওই টোকাইটা। ঠিক আছে, ওই টোকাইটা কি চায়, ওর বসের আসনে বসতে চায়। হ্যাঁ, ধরো বসরে 2-4টা গুলি টুলি মাইরা, ঠিক আছে, বা চাক্কু দিয়ে 2-4টা পোস্ট মাইরা, তারপর ও কি হয়ে যায়, নয়া ডন। ঠিক আছে, আজসে মেহু ডন। ওকে, ও নতুন কি হয়ে যায়, নতুন ভাবে হচ্ছে ও হচ্ছে বস হইতে চায়। তো এই ধরনের বস রে, ঠিক আছে, যে ওর হচ্ছে ওর কি বলবো, ওর বসের খায়া বসের পরে, আসলে বসের খায় না, আল্লাহ তালা খাওয়াইছে, বাট কথার কথা, বসের উসিল্লায় খেয়ে বসের উসিল্লায় পরে, ঠিক আছে, বসরেই মাইরা ও আবার নিজে বস। এই ধরনের বসরে তোমরা কি বলবা বলো তো? ঠিক আছে, কনজুগেট বস বলবা, তাই না রে বাবা? এই পানির থেকে হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, ও আবার ফানি হইতে চায়, তার মানে ওরে কি বলবা? পানি থেকে এই বেস তৈরি হয়েছে, বা পানি থেকে হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, ও এবার পানি হইতে চায়, ওরে কি বলবা? কনজুগেট বলবা। যার থেকে তৈরি হইছস আবার সেই হইতে চাস, এই ধরনের কি বলে, অনুবন্ধী বা প্রতিবন্ধী বলে। ঠিক আছে, ক্লিয়ার 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 ব্রাদার, বুঝছেন আপনারা? আমি কিছু টেকনিক শিখতে হবে, কিছু টেকনিক শিখতে হবে। কিভাবে বুঝবা? ধরো তোমার পরীক্ষার হলে কি করবে, 2টা প্রশ্ন দিয়ে দিবে। ধরো তোমার পরীক্ষার হলে 2টা প্রশ্ন দিয়ে দিবে, ঠিক আছে, 2টা প্রশ্ন দিয়ে দিবে। ধরো এই যে এরকম দিয়ে দিবে, বিক্রিয়ায় পানি কি, তোমারে বলে দিবে। ঠিক আছে, পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন দিয়ে দিবে যে এইখান থেকে কনজুগেট অম্ল কোনটা, অনুবন্ধী অম্ল কোনটা, অনুবন্ধী ক্ষার কোনটা, অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা, নিরপেক্ষ, এগুলো বাইর করতে বলবে। ঠিক আছে, তো এগুলো আমরা কেমনে বাইর করব স্যার? এগুলো আমরা কেমনে বাইর করব, প্রশ্ন জাগে না? আনিসা জান্নাত, মুখের সাথে কথা মিলে না কেন রে বাবা? তোমার নেট স্লো। ঠিক আছে, ওকে। দেখো, পানি, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড বিক্রিয়ায় পানি কি, ভালোভাবে বুঝো। ঠিক আছে, মনে রাখবা অলওয়েজ টেকনিক, টেকনিকটা লেখো, টেকনিকটা খাতায় তুলো। প্রথমে তীর চিহ্নের, আচ্ছা তীর চিহ্নের বামে ডানে এটা বোঝানোর আগে আরেকটা জিনিস একটু বুঝে আসি। এটা বোঝানোর আগে কথায় কথায় তো অনেক দূরে চলে যাই, বুঝে আসে একটা জিনিস। এই যে যাদের ভিতরে, এই দেখো আমি কি করছি, একটা পেয়ার বানাইছি না, এদের ভিতরে কিসের পার্থক্য? HCl আর ক্লোরিনের ভিতরে কিসের পার্থক্য বলো তো? কিসের পার্থক্য এই দুইজনের ভিতরে? এই যে আমি যে একটা পেয়ার বানাইছি, যাদেরকে পেয়ার বানাইছি, এদের ভিতরে কিসের পার্থক্য বলো তো? একটা হাইড্রোজেনের পার্থক্য না রে বাবা? কিসের পার্থক্য? একটা হাইড্রোজেনের পার্থক্য। ঠিক আছে, HCl আর ক্লোরাইডের ভিতরে কিসের পার্থক্য? একটা হাইড্রোজেনের পার্থক্য। তো যাদের ভিতরে একটা হাইড্রোজেনের পার্থক্য থাকে তাদেরকে বলা হয় অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। বুঝা গেছে? তাদেরকে কি বলা হয়? অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। আমার কথাটা বুঝতে পারছো? যাদের ভিতরে একটা হাইড্রোজেনের পার্থক্য তাদেরকে কি বলা হয় রে বাবা? অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এই দুইটাকে কি বলবো? অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। এই দুটাকে কি বলা হয়? অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল। ডান, কোনো প্যারা নেই। এখন আসো আগেরটাই, যে টেকনিক যেখানে পড়াচ্ছিলাম, টেকনিক
খেয়াল করো, যার হাইড্রোজেন বেশি থাকবে সে অ্যাসিড। কোথায়? অনুবন্ধী অম্লক্ষারক যুগলে। কোথায়? অনুবন্ধী অম্লক্ষারক যুগলে। আর যার হাইড্রোজেন কম থাকবে, বলো তো, যার হাইড্রোজেন কম থাকবে সে কি হবে? বেস। যার হাইড্রোজেন কম সে বেস। এখন তোমার তো প্যাচ লাগবে, কোনটা কনজুগেট আর কোনটা আসল, তাই না? প্যাচ লাগবে না? মনে রাখবা, তীর চিহ্নের ডান পাশের সবগুলা কনজুগেট। সব কনজুগেট। ক্লিয়ার বাবা? তীর চিহ্নের ডান পাশের সবগুলারে কি বলবো আমরা? কনজুগেট বলবো। আচ্ছা, তাইলে পেয়ারটা কাদের ভিতরে বানাবো? এই পানির সাথে কার পেয়ার বানাবো বলো তো? অ্যামোনিয়ামের পেয়ার বানাবো না হাইড্রোক্সাইডের পেয়ার বানাবো? তোমার কমন সেন্স কি বলে? পানির সাথে কার পেয়ার বানাবো বলো? পানির সাথে কার পেয়ার বানাবো স্যার বলেন? পানির সাথে আমি কার পেয়ারটা বানাবো? এই ওয়েব অ্যাপ, তোমরা আজকে কমেন্ট করতেছো না কেন? কয়জন ক্লাস করে দেখো তো? পানির সাথে হাইড্রোক্সাইডের, ইয়েস অর নট? পানির সাথে আমরা কি করব? হাইড্রোক্সাইডের পেয়ার বানাবো। এখন বলো, কে অ্যাসিড আর কে বেস? যার হাইড্রোজেন বেশি, দেখো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা, এখানে হাইড্রোজেন একটা। যার হাইড্রোজেন বেশি সে অ্যাসিড, আর যার হাইড্রোজেন কম সে কি? বেস। এটা কি বলবো? কনজুগেট বেস। কারণ তীর চিহ্নের ডান পাশে থাকলেই কনজুগেট, কনজুগেট বেস। তাহলে এইটা অ্যাসিড হইলে তো এটা বেস। বা এইভাবে দেখতে পারো, যার হাইড্রোজেন বেশি, এখানে হাইড্রোজেন বেশি না, সে অ্যাসিড। এটারে কি অ্যাসিড বলবা? কনজুগেট অ্যাসিড। ওকে? আর এটা কি হবে? বেস। তো এখন তোমারে বলছে পানি কি, তাহলে বলো পানি কি? পানি কি হবে বলেন স্যার? এ বি সি অর ডি? পানি কি? পানি কি স্যার? পানি হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? ক্লিয়ার? সো যারা ঢিল মারবে, ধরো যে এই টপিকটা পড়বে না, সে কি দিবে বলো? ধরো যার এটা নিয়ে ধারণা নাই, এমসিকিউ দাগাইতে হবে, সে কি দিবে? নিরপেক্ষ যোগ্য দিবে এটা। ঠিক আছে? এটা হবে তোমাদের কামাল। এটা কি হবে? তোমাদের কামাল, যে তোমরা ফোরে গেছো, বেসিক আছে, সব পারবা। ওকে, ডান। তারপর আসেন পরের আরেকটা ম্যাথ। বলছে, দেখো কি বলছে, বিক্রিয়ায় অনুবন্ধী ক্ষারক কোনটা? পারবা কিনা বলেন তো? কনফিডেন্স আছে তোমাদের? বলছে অনুবন্ধী ক্ষারক কোনটা, পারবা? দেখো, তুমি পেয়ার কাদের ভিতরে করবা? যাদের ভিতরে একটা হাইড্রোজেনের পার্থক্য আছে। দেখো HClO4 ClO4, একটা হাইড্রোজেনের পার্থক্য, তুমি দেখলেই বুঝবা এদের ভিতরে পেয়ার। আর আমাদের কি চাইছে? অনুবন্ধী ক্ষারক কোনটা? এইটার ভিতরে আরেকটা পেয়ার, এই দুইজনের। এখন দেখো, যার হাইড্রোজেন কম, ডান পাশে দেখো, এই ডান পাশে এই দুইটার ভিতরে এটার হাইড্রোজেন বেশি, এ অ্যাসিড, এ কি? বেস। ClO4 মাইনাস, এটা কি? বেস। এই বেসটারে কি বলবা? কনজুগেট না? কনজুগেট। দেখো চোখের দেখাতেই হয়ে যাবে। তাহলে উত্তর কি? ClO4 মাইনাস। অ্যান্সার কি? সি নাম্বারটা। অ্যান্সার কি? সি নাম্বারটা। ক্লিয়ার? স্যার আগের স্লাইডটা একটু দেখান। এই যে আগের স্লাইডটা দেখাইছি, নাও ছবি বা স্ক্রিনশট যা না আমার মন চায় নাও। তারপর দেখো, সাস্টে আসছে HSO4 মাইনাস। ভালোভাবে বুঝো,
HSO4 এর মাইনাসের অনুবন্ধী ক্ষার কোনটি? সাস্টে আসছে। দেখো এটা তোমার দেখাও লাগবে না বিক্রিয়া, এইখান থেকে তুমি কি করবা, এটার ক্ষার বের করতে বলছো, তার মানে কি ক্ষারে কি তোমার একটা হাইড্রোজেন কম থাকবে, আর হাইড্রোজেন যখন সরে যাবে মাইনাস চার্জ বাড়বে। আগে কি ছিল, একটা মাইনাস ছিল, আরেকটা মাইনাস বেড়ে গেছে, বুঝে গেছে? তাহলে কি হবে, HSO4 2 মাইনাস বা SO4 2 মাইনাস, এই যে ডি নাম্বারটা হবে উত্তর, SO4 2 মাইনাস। বুঝে গেছে? কি কঠিন লাগতেছে না মজা লাগতেছে বলো তো স্যার? কঠিন লাগতেছে না মজা লাগতেছে? ওকে, তারপর দেখো পরেরটা দেখি। দেখো এই প্রশ্নটা দেখো, HPO4 2 মাইনাস, এটার কি বলছে, অনুবন্ধী ক্ষার কোনটি? দেখো পারবা কিনা বলো, এটার অনুবন্ধী ক্ষার কোনটি, পারবা কিনা বলো? দেখো অনুবন্ধী ক্ষার বললে তুমি কি হাইড্রোজেন যোগ করবা না বাদ দিবা? ক্ষার বললে হাইড্রোজেন যোগ করবা না বাদ দিবা? দেখো HPO4 2 মাইনাস, তা একটা হাইড্রোজেন বাদ দিতে হবে ক্ষারে যাইতে হইলে, তো PO4 হাইড্রোজেন বাদ দিলে কি হবে, মাইনাস বাড়বে, তো অ্যান্সার কি বি নাম্বারটা, PO4 3 মাইনাস। বুঝা গেছে? অ্যান্সার কি বি নাম্বারটা। ওকে, তারপর দেখো H2SO4, ভালোভাবে বুঝছো, এর অনুবন্ধী ক্ষার কোনটি? দেখো পারবা কিনা, H2SO4 এর অনুবন্ধী ক্ষার কোনটি? দেখো H2SO4 অনুবন্ধী ক্ষার বললে আমরা কি করব, একটা হাইড্রোজেন বাদ দিব, মানে কি HSO4 মাইনাস। তাহলে দেখো HSO4 মাইনাস, একটা হাইড্রোজেন সরাইলে একটা মাইনাস চার্জ বাড়ে, বুঝে গেছে? HSO4 মাইনাস। পরেরটায় আসো, পরেরটাই হচ্ছে SO4 2 মাইনাস, ভালোভাবে বুঝো, পুরো বস বানায় দিবে এই টপিকে এখন তোমারে। আর PO4 3 মাইনাস, SO4 2 মাইনাস আর PO4 3 মাইনাস, এদের অনুবন্ধী অ্যাসিড কোনটা? এদের অনুবন্ধী অ্যাসিড কোনটা বলেন স্যার? SO4 2 মাইনাস, দেখো অ্যাসিড চাইছে তাই না, অ্যাসিড হলে কি হাইড্রোজেন যোগ করব না বাদ দিব বলো তো? অ্যাসিড চাইলে একটা হাইড্রোজেন বেশি হবে, কারণ অ্যাসিডে একটা হাইড্রোজেন বেশি থাকে। HSO4 2 মাইনাস ছিল, একটা মাইনাস হয়ে যাবে, কারণ হাইড্রোজেন যোগ করলে মাইনাস কমে, আর হাইড্রোজেন বাদ দিলে মাইনাস বাড়ে। আর PO4 3 মাইনাস, দেখো 4 3 মাইনাস, তারপর দেখো এটা কি দিব আমরা, একটা অ্যাসিড চাইছে HPO4 2 মাইনাস, বুঝে গেছে? HPO4 2 মাইনাস, তাহলে দেখো HSO4 মাইনাস, HSO4 মাইনাস, আচ্ছা এটা, আচ্ছা HSO4 মাইনাস, ওরা মনে হয় কোথাও টাইপিস্ট ভুল করছে, বুঝছো? HSO4 মাইনাস হবে, এটা হচ্ছে HPO4 2 মাইনাস হবে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, টাইপিস্ট ভুল করছে আসলে, ও তো আর বুঝে না কোথায় কি, কোনোটাই নয় না, বি নাম্বারটা উত্তর। ওকে ক্লিয়ার? না ডি হবে না, ডি হবে না, একটা একটা করে, একসাথে তুমি তিনটা হাইড্রোজেন দিতে পারবে না, একটা একটা করে, একটা একটা করে। নিম্নের কোনটি অসত্য? একটা একটা করে যোগ করতে হয় রে ভাই, একসাথে অনেকগুলো হাইড্রোজেন যোগ করতে পারবে না, বলো কোনটা অসত্য?
অ্যামোনিয়াম ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ বেস অ্যামোনিয়া। আচ্ছা, এটাই অ্যাসিড বলছে, ঠিক আছে। অ্যামোনিয়া অ্যান্ড পানি আর কনজুগেট পেয়ার, এটাই তো ভুল। অ্যামোনিয়া আর পানি কখনো কনজুগেট পেয়ার হইতে পারে? বলো। ঠিক আছে, অ্যান্সার কি? বি নাম্বারটা। আচ্ছা, এখন আসো, তোমাদের মনে কিছু প্রশ্ন অনেকক্ষণ ধরেই ঘুরতেছে, আমি দেখছি। ভাই রিটেনে আসলে কিভাবে লিখবো তাও বলে দিচ্ছি। রিটেনের জন্য এত প্যারা নেওয়ার কিছু নাই। বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি। আচ্ছা, আগে লুইস মতবাদটা পড়ায় নেই, এখানে দুইটা জিনিস আছে তো। আচ্ছা, এগুলা কি পারবা যদি এইচডব্লিউ দিই? দেখো, অণু ও আয়নগুলোর অনুবন্ধী ক্ষারক ও অনুবন্ধী অ্যাসিড নির্বাচন করো। এইটা কি হবে বলো তো? এটা হচ্ছে কি, অনুবন্ধী বেইজ না অনুবন্ধী অ্যাসিড হবে? অনুবন্ধী ক্ষারক ও অনুবন্ধী অ্যাসিড নির্বাচন করো। দেখো, অ্যামোনিয়া ও কি করে, H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। তো অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করার পরেই তো অ্যামোনিয়াম আয়ন হয়, তাই না? নাকি অ্যামোনিয়াম আয়ন একা একা হইতে পারে বলো তো? তাই অ্যামোনিয়াম আয়নটা কি হবে বলো তো? এটা কি অনুবন্ধী অ্যাসিড না ক্ষার হবে? এটা কি হবে বলো তো? অনুবন্ধী অ্যাসিড না ক্ষার? এটা তো বেইস। বেইস হাইড্রোজেন গ্রহণ করতেছে, কি হচ্ছে? অ্যাসিড। তো এটাকে কি বলবো? অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। H2C2O4-, ঠিক আছে? HC2O4-, এটা কই থেকে হয় দেখো তো? H2C2O4, ও যদি একটা H+ বাদ দেয় তাহলে কি হবে? HC2O4-। তো এখন বলো, ওরে কি বলবা তুমি? ওরে কি বলবা তুমি? দেখো কি টেকনিক শিখাইছি, যার হাইড্রোজেন বেশি আছে সে অ্যাসিড, যার হাইড্রোজেন কম সে বেস। তাহলে এটা কি বলবো? অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার বলবো। বুঝতেছি আমরা? তীর চিহ্নের ডান পাশেই কি? অনুবন্ধী। এখন হাইড্রোজেন বেশি থাকলে অ্যাসিড, হাইড্রোজেন কম থাকলে ক্ষার। এই Hs-, এটা কই থেকে হয় দেখো তো? H2S, এখান থেকে Hs-। তাহলে ও বলো অনুবন্ধী অ্যাসিড না ক্ষার? শুধু দেখবা হাইড্রোজেন বেশি না কম, বলো তো? হাইড্রোজেন বেশি না কম? তো এটা কি? অনুবন্ধী ক্ষার। তা আশা করি তোমরা পারবা। আমি সলভটা একদিন পরে দিয়ে দিব না, তোমরা নিজেরা ট্রাই করো, ব্রেনটা খাটাও। বুঝে গেছে? আমি কয়েকটা দিয়ে রাখছি, ব্রেনটা খাটাও, ইনশাল্লাহ তোমরা পারবা। আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবা। বুঝে গেছে? একটু ব্রেনটা নিজে নিজে খাটাও। ওকে, এখন আসো, আমরা হচ্ছে লুইস মতবাদ পড়াই, তারপরে সিকিউতে যাব। লুইস মতবাদ, বিজ্ঞানী লুইস কি বলছে? তোমরা মুক্তজোড় ইলেকট্রন নাম শুনছো? মুক্তজোড় ইলেকট্রন আমি যে 3rd চ্যাপ্টারে পড়াইছিলাম। মুক্তজোড় ইলেকট্রন, যেটাকে ইংলিশে বলি লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন নাম শুনছিলা? যেমন একটু এক্সপ্লেইন করি। পানি, অক্সিজেনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? এটুকু মনে আছে তো তোমাদের? অক্সিজেনের সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? পানির, হাইড্রোজেনের সবচেয়ে বাইরের স্তরে একটা করে ইলেকট্রন থাকে। সো অক্সিজেন 6টা ইলেকট্রনের ভিতরে 2টা ইলেকট্রন 2টা হাইড্রোজেনের সাথে শেয়ার করে পানি গঠন করে। তারপরে অক্সিজেনের দেখা যায় 4টা ইলেকট্রন রয়ে যায়। কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন, এখনো সে বন্ধনে পার্টিসিপেট করে না। সো 4টাকে আমরা কি বলতে পারি? এখানে আরেকটু সুন্দরভাবে 2 জোড়া বলতে পারি কিনা? কয় জোড়া বলতে পারি? 2 জোড়া। তো এই যে এই জোড়াটা দেখো, এই জোড়াটাও কি একা,
মানে সে কোনো বন্ধনে যায়নি, এই জোড়াটাও একা। সো এটাকে কি বলা হয়? লোন পেয়ার। মানে মানে লোন মানে কি? একা কি থাকে, এই জোড়াটা একা, কোনো বন্ধনে যায় নাই, মুক্ত। ঠিক আছে, এরা অন্য কারোর সাথে যুক্ত হইতে পারবে। যে কারা কারা লোন লোন পেয়ার অবস্থায় আছো বলো তো? তোমাদের তো পেয়ার হবে না, লোন আবার পেয়ার হয় কেমন? কারা কারা লোনলি আছো হাত তোলো। মানে কারা কারা এখনো পেয়ারিং এ যাও নাই? মাশাল্লাহ, এত কম হাত উঠছে কেন? আমি চাই আমার ব্যাচ থাকবে পাক পবিত্র, ঠিক আছে, সিঙ্গেলে ভরপুর। ওকে, তানভীর তানু বলছে আমরা, মানে কি এর আগেই পেয়ার হয়ে গেছে। সো লোন পেয়ার, ঠিক আছে, বা মুক্ত জোর, ঠিক আছে, ভালো কথা। সো এটাও আরেকটা লোন পেয়ার। সো একটা লোন পেয়ার মানে কি? একটা লোন পেয়ার দ্বারা কি বোঝায় বলো তো? একটা লোন পেয়ার মানে সেখানে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? একটা লোন পেয়ারে তোমাকে যদি বলা হয় একটা লোন পেয়ারে কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, একটা লোন পেয়ারে তোমাকে যদি বলা হয় একটা লোন পেয়ারে কয়টা ইলেকট্রন থাকে, উত্তর কি হবে? একটা লোন পেয়ারে দুইটা ইলেকট্রন থাকে। তো অক্সিজেনের লোন পেয়ার কয়টা? অক্সিজেনের লোন পেয়ার দুইটা। দুইটা লোন পেয়ারে কয়টা ইলেকট্রন থাকবে বাবা? চারটা ইলেকট্রন থাকবে। মাশাল্লাহ। এখন আসেন সামনে যাই, লুইস মতবাদ। লুইস সাহেব কি বলছে বেইজ নিয়ে যদি বলি, যার লোন পেয়ার এলপি দ্বারা লোন পেয়ার, এই যে আমি এখানে লিখছি, হ্যাঁ, এলপি ইলেকট্রন আছে এবং তা দান করে, সে হচ্ছে বেইজ বা ক্ষারক। যেমন অ্যামোনিয়া, তারপর পানি, এরা হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। তারপরে যদি আসো অ্যাসিড, যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, তারা, ঠিক আছে, তারা কি? অ্যাসিড। যেমন যাদের অষ্টক সংকোচন হয়, যেমন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, লুইস অ্যাসিড। বোরন ট্রাইফ্লোরাইড, এরা কি? লুইস অ্যাসিড। কারণ কি? এদের অষ্টক সংকোচন হয়। বেসিকটা যদি বুঝো, অ্যালুমিনিয়ামের সবচেয়ে বাইরের স্তরে তিনটা ইলেকট্রনই থাকে, কারণ গ্রুপ 13-তে অবস্থিত। সে কি করছে? তিনটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে অষ্টক পূরণের লক্ষ্যে। বাট কষ্টের বিষয়, তার অষ্টক পূরণ কি হয়েছে? বলেন তো স্যার, অষ্টক পূরণ হয়েছে? তার কয়টা বন্ড পেয়ার হয়েছে? এগুলোরে বলে কি? বন্ড পেয়ার। মানে যে পেয়ারগুলা, জোড়াগুলা, তোমার একটা ইলেকট্রন আমার একটা ইলেকট্রন, এটাতে কি বলে? বন্ড পেয়ার। আর নিজেরই হাজারো ইলেকট্রন রয়ে গেছে, এটাতে কি বলে? লোন পেয়ার। ঠিক আছে, আমি আছি বন্ড পেয়ারে, তোমরা আছো কোন পেয়ারে? লোন পেয়ারে। ঠিক আছে, তো কেউ যদি বলে সাকিব ভাইয়া আর তোমাদের ভিতরে পার্থক্য কি, ঠিক আছে, সাকিব ভাইয়া আছে কি? বন্ড পেয়ারে, সঞ্জয় দাদা বন্ড পেয়ারে। বাট কষ্টের বিষয়, ফিজিক্সের টিচাররা লোন পেয়ারে। অপূর্ব দাদা, মাস্টুর ভাই, ম্যাথেরও একজন টিচার আছে, কাজী রাকিবুল ভাইয়া, এরা বন্ড পেয়ার এখনো করতে পারে নাই। ঠিক আছে, সো বন্ড পেয়ারের কি আছে? একটা আলাদা জৌলস আছে, শক্তিমাত্রা আছে। ওকে, আসো। ও, ইমন ভাইও আছে আমাদের। ঠিক আছে, সো খেলা জমে উঠছে। তো যাদের অষ্টক সংকোচন হয়, ঠিক আছে, মানে তিনটা বন্ড পেয়ার গঠন করার পরেও তার অষ্টক পূরণ হয়নি, স্টেবিলিটি অর্জন হয় নাই, সে কি করতে পারবে? সে হচ্ছে, তখন হচ্ছে যে লোন পেয়ার আছে, ধরো যার এখনো বন্ড হয় নাই, ঠিক আছে, সেখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেমন আমি যদি সুন্দর একটা উদাহরণ দিই, অ্যামোনিয়া, অ্যামোনিয়া তার এই দুইটা ইলেকট্রন লোন পেয়ারে আছে। বোরন ট্রাইফ্লোরাইড, সে একাকী আছে, ঠিক আছে, তার অষ্টক পূরণ হয় নাই, তখন এরা কি করে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তো এই যে অ্যামোনিয়া লোন পেয়ার দান করতেছে নাইট্রোজেন, আর বোরন সেটা গ্রহণ করতেছে। তো যে গ্রহণ করতেছে সে লুইস অ্যাসিড, যে দান করতেছে সে কি? লুইস ক্ষার। ঠিক আছে, ওকে। তাহলে অ্যামোনিয়াকে কি বলবো আমরা?
অ্যামোনিয়াকে বলবো লুইস বেস, বেস, আর সে গ্রহণ করতেছে, তারা কি বলবো? লুইস ক্ষার, সরি লুইস অ্যাসিড। মাথায় ঢুকছে লুইস অ্যাসিড আর লুইস ক্ষার? মাথায় ঢুকছে লুইস অ্যাসিড, ঠিক আছে, আর লুইস ক্ষার, ঠিক আছে, ডান। একজন বলছে ভাইয়া তাইলে কি আমরা বিয়ে করে ফেলবো? অনেক মজা, হ্যাঁ, অনেক ঠেলা, অনেক শখ। 2টা লাইন ফরাই মুখস্থ রাখতে পারো না? বইয়ের যে 1000টা কসমেটিক লাগবে, বইয়ের কসমেটিকের লিস্ট আছে মনে করো 20 থেকে 30টা, এগুলো মনে রাখবা কেমনে? ঠিক আছে, আগে এগুলো মনে রাখা শিখো। এগুলো যেদিন মনে রাখতে পারবা সেই দিন মনে রাখবা বিয়ের যোগ্যতা অর্জন করছো। 2টা উদাহরণই মনে রাখতে পারো না, আর দেখবা আইলাইনার, আই শ্যাডো, লিপস্টিক, তারপরে হচ্ছে ফেস ক্রিম, ফেস জেলি, ফেস মাস্ক, কত কিছু। লিস্ট শেষ হয়ে যাবে। এর থেকে ভালো অর্গানিক পড়া, অর্গানিকের বিক্রিয়াও তোমার মুখস্থ হয়ে যাবে, বাট তাহাদের কসমেটিকের লিস্ট তোমার কখনো মুখস্থ হবে না। ঠিক আছে, আর যতই নেই কসমেটিকের লিস্ট মুখস্থ না হবে ততদিন বুঝবা মানে তুমি বিয়ের জন্য যোগ্যতা অর্জন করো নাই। ঠিক আছে, ওকে। ফেস ওয়াশই তো আছে 6-7 পদের। ঠিক আছে, সকালে একটা, দুপুরে একটা, সকালে হচ্ছে অ্যালোভেরা, দুপুরে সানস্ক্রিন, মানে এগুলার শেষ নাই, বুঝছো? এই কারণেই তো ফিজিক্স স্যাররা বিয়ে করে না। আমরা তো তাও একটু বলতে পারি যে তুমি এই কসমেটিকটা ভালো না, ঠিক আছে, এটার ভিতরে জিঙ্ক নাই, জিঙ্কের পাউডার নাই, জিঙ্ক তোমার চেহারা সাদা করে না। আমরা তো কেমিস্টরা জানি অ্যাটলিস্ট কোনটা দিলে ত্বক উজ্জ্বল হবে, কোনটা দিলে ত্বকের ক্ষতিকর। ফিজিক্সটা স্যাররা তো জানে না, বুঝে গেছে? ওকে, আসেন তো, খেয়াল করেন সামনে যাই। তো আমাদের হচ্ছে একটা সিকিউ আসছে আমাদের সামনে, সিকিউটা তুলে ফেলেন স্যারেরা। 2 মিনিট সময় দিলেই তো তুলতে পারবা সিকিউ, তুলে ফেলো। কেন ঢুকবে? ওরা পড়ালেখায় আছে। দেখো চমৎকার একটা প্রশ্ন স্যার। দেখেন, এ গ্যাস আর বি গ্যাস দেওয়া আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড কি তৈরি হবে? এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, সাথে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি।
তারপর দেখো মিথানল প্লাস PCl5, এটা অর্গানিকে গেলে পড়বা, অ্যালকোহলের সাথে PCl5 গেলে RCl POCl3 আর HCl তৈরি হয় এখানে। জাস্ট মনে রাখো কি তৈরি হয় বাবা, HCl তৈরি হয়। ওকে, এখন আসো খেয়াল করো, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে HCl। এখন বলছে উদ্দীপকের গ্যাসদ্বয়কে কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়। কই আসছে? ঢাকা বোর্ড 2023। বেশি দিন আগের ঘটনা, বলো তো, বেশি দিন আগের ঘটনা? বেশি দিন আগের ঘটনা, তার মানে এই টপিকটা ইম্পর্টেন্ট। সো এখন দেখো তিনটা মতবাদ দিয়েই তোমাকে ব্যাখ্যা করতে হবে। আরহেনিয়াস দিয়ে তুমি যখন ব্যাখ্যা করবা, আরহেনিয়াস মতবাদ অনুসারে, আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যামোনিয়া এটা ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? কারণ কি, অ্যামোনিয়া একটা গ্যাস। সো আরহেনিয়াস মতবাদে কি লাগবে? জলীয় মাধ্যম লাগবে, তাই না? অবশ্যই তো জলীয় মাধ্যম লাগবে। সো অ্যামোনিয়া একটা গ্যাস। সো আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যামোনিয়াকে অ্যাসিড বা ক্ষার এটা ব্যাখ্যা করা যাবে না। তারপর HCl, HCl জলীয় মাধ্যমে থাকে, অ্যাকোয়াস সে জলীয় মাধ্যমে H+ ত্যাগ করে আর ক্লোরাইড আয়ন। তো HCl আরহেনিয়াস মতবাদ অনুসারে সে জলীয় মাধ্যমে, উদাহরণটা দিবা, বলবা জলীয় মাধ্যমে একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, তো HCl একটা অ্যাসিড। এটা হচ্ছে আরহেনিয়াস দিয়ে ব্যাখ্যা করছি আমরা। তারপরে দিতে হবে ব্রনস্টেড লৌরি। সো ব্রনস্টেড লৌরি দিয়ে যদি আসো, HCl সে কি হয়? ক্লোরাইড আয়নে পরিণত হয়, একটা H+ ত্যাগ করে, তাই না? তো এই কারণে সে কি বলতো? অ্যাসিড। আবার অ্যামোনিয়া সে কি করে? H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। সো অ্যামোনিয়া যেহেতু হাইড্রোজেন গ্রহণ করে, তাহলে সে কি? বেস। ওকে, তারপর দেখো লুইস মতবাদ অনুসারে, লুইস মতবাদ অনুসারে তুমি HCl রে ব্যাখ্যা করতে পারবা না। কারণ কি? ওর অষ্টক পূর্ণ অবস্থায় আছে, হাইড্রোজেনের দ্বিতক পূর্ণ, ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়ে গেছে। সো তুমি এটা ব্যাখ্যা করতে পারবা না, ঠিক আছে? কারণ সে লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, আবার দানও করে না। বাট অ্যামোনিয়া, অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ও কি করে? BF3 কে দান করে, ঠিক আছে? সো যে লোন পেয়ার ইলেকট্রন আছে এবং দান করে সে কি? বেস। তো তিন মতবাদ অনুসারে আমরা এই ডিসিশনে আসতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl একটা অ্যাসিড, আর হচ্ছে অ্যামোনিয়া কি? বেস। বুঝে গেছে? ক্লিয়ার সবাই কিভাবে ব্যাখ্যা করতে হবে? ক্লিয়ার? আরেকবার বলেন। আচ্ছা বলতেছি, খেয়াল করো, আরহেনিয়াস অনুযায়ী অ্যামোনিয়া কি একটা গ্যাস? আরহেনিয়াস কি জলীয় মাধ্যম ছাড়া ব্যাখ্যা করতে পারে? বলো তো, ইয়েস অর নো, একটা একটা করে বলো। পারে না। তো এই কারণে অ্যামোনিয়াকে অ্যাসিড বা ক্ষার ব্যাখ্যা করা যাবে না আরহেনিয়াস মতবাদ অনুযায়ী। বাট HCl অনুযায়ী জলীয় মাধ্যমে HCl একটা হাইড্রোজেন আয়ন দান করে, তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড। ব্রনস্টেড লৌরি অনুযায়ী HCl সে কি করে? একটা হাইড্রোজেন ত্যাগ করে ক্লোরাইডে পরিণত হয়। সো যে হাইড্রোজেন প্রোটন ত্যাগ করে সে অ্যাসিড। অ্যামোনিয়া ব্রনস্টেড লৌরি অনুযায়ী একটা প্রোটন গ্রহণ করে, সে কি? বেস, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? তারপর দেখো লুইস মতবাদ অনুসারে HCl অষ্টক পূর্ণ, তাই ব্যাখ্যা করা যাবে না। অ্যামোনিয়া কি করবে? বোরন ট্রাইফ্লোরাইডকে সে লোন পেয়ার ইলেকট্রন দান করবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। ডান? এই HCl কে বলছে গ্যাস? HCl দেখছো জীবনে? অ্যামোনিয়াটা অলওয়েজ গ্যাস আকারে থাকে, HClও এখানে গ্যাস আকারেই থাকে। HCl গ্যাস, এটা জলীয় দ্রবণ আকারে থাকতে হয়। HCl এ কখনো গ্যাস আকারে তুমি প্রিজার্ভ করতে পারবে না, ঠিক আছে? আর প্রশ্নে হচ্ছে দুইটাই যদি গ্যাস দেয়,
এটাও একটা পয়েন্ট। তাহলে আর্হেনিয়াস দিয়ে তুমি কোনোটারই ব্যাখ্যা করতে পারবে না, যেহেতু দুইটাই গ্যাস দিছে। এটাও যেহেতু গ্যাস দিছে, HCl যেহেতু গ্যাস দিছে, সুন্দর সুন্দর পয়েন্ট বলছো, দুইটাই যেহেতু গ্যাস বলছে, তো HCl রে আর্হেনিয়াস দিয়েও ব্যাখ্যা করা যাবে না। ঠিক আছে, গুড গুড, কে ধরছো পয়েন্টটা? ঠিক আছে, সাবাস হাবিব, ধন্যবাদ। সুন্দর সুন্দর পয়েন্ট ধরছো। যেহেতু দুইটাই গ্যাস, জলীয় মাধ্যম না, তো ব্যাখ্যা করা যাবে না। ওকে, এই এমনই একটা হাইড্রোজেন দান করতে পারবে না? না বাবা, পারবে না। ঠিক আছে, ওইটা হয় না, এটা অ্যামোনিয়াম আয়ন হয়। অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন হয়। তারপর দেখো, উদ্দীপকের যৌগ দুটির মধ্যে কোনটি লুইস ক্ষারক হিসেবে কাজ করলে অপরটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে? দেখো একই তো, অ্যামোনিয়া HCl, পারবা কিনা? এটার করা লাগবে রাজশাহী বোর্ডেরটা, SW লুইস মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে, দেখো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না, কারণ কি? HCl কেন লুইস অ্যাসিড হিসেবে কাজ করে না বলো তো? কি উত্তর দিবা? HClটা কি একটা অ্যাসিড বাবা, ঠিক আছে? HClটা কি একটা অ্যাসিড। ডান বাবা, ডান, ক্লিয়ার। HClটা কি হিসেবে কাজ করে? অ্যাসিড হিসেবে কাজ করে। HClটা কি একটা অ্যাসিড, সরি, HCl তো অষ্টক পূর্ণ, তো এখানে অষ্টক যেহেতু পূর্ণ আছে, লুইস মতবাদ অনুযায়ী তুমি ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, অষ্টক পূর্ণ আছে, লুইস অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করতে পারবে না। এই বাকিগুলো পারবা, একই জিনিস। এই অ্যামোনিয়া আর HClই দেয়, অ্যামোনিয়া আর HClই দেয় দুনিয়াতে, আর কিছু দেয় না। তোমাদের কিছু MCQ করাই। প্রশম লুইস ক্ষারক কোনটি বলো তো? প্রশম লুইস ক্ষারক, ভালোভাবে দেখো, একটু পরে ছুটি দিয়ে দিব, টেনশন করো না। প্রশম লুইস ক্ষারক কোনটি? লামিয়া শেখ, ভাই একটু ফাস্ট যান, কলেজে এক্সাম পড়া লাগবে। কম ফাস্ট গেছি, আজকে শর্ট সিলেবাস শেষ, ক্লাস তো করো না, আইসা শুধু একটা কমেন্ট করো। এগুলো অফলাইনে পাইলে কি মাইটটি যে দিতাম আমি। প্রশম লুইস ক্ষারক কোনটি বলো তো? বলো, এখানে উত্তর হবে দুইটাই, পানি, অ্যামোনিয়া। উত্তর হবে কয়টা? দুইটা, পানি আর অ্যামোনিয়া। ঠিক আছে, যে কোনো একটা উত্তর হবে না, দুইটাই উত্তর হবে। বাট তুমি যদি প্রশম বলো, প্রশমর ক্ষেত্রে পানিটা বেটার অপশন। ঠিক আছে, পানিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রশমর ক্ষেত্রে, যেহেতু প্রশম বলে দিচ্ছে। ওকে, এই পানি কেমনে, পাগল নাকি রে ভাই? পানিতে কি লোন পেয়ার ইলেকট্রন আছে না? তো পানি কি করে? H+, কোন ইলেকট্রন আছে ওর? ওরে কি ইলেকট্রন দান করে না? ঠিক আছে, আবার পানি কি করে? একটা H+ ত্যাগও করতে পারে, সেই কারণে প্রশম, পানি হচ্ছে প্রশম। ঠিক আছে, প্রশম মানে কি? নিরপেক্ষ। তো পানি তো নিরপেক্ষ আকারেই থাকে, মানে উভধর্মী হিসেবে কাজ করে, অ্যাসিড হিসেবে কাজ করে, বেস হিসেবে কাজ করে। দেখো নিচের কোনটি লুইস অ্যাসিড বলো? লুইস অ্যাসিড কোনটা স্যার বলেন? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 17-18-তে, কোনটা লুইস অ্যাসিড? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে না বাবা? দেখো সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন আছে। ওকে, যার অষ্টক সংকোচন হয়েছে সে কি লুইস অ্যাসিড। তবে দেখো নিচের কোনটি লুইস অ্যাসিড? দেখো আবার
লুইস অ্যাসিড চাইছে, কোনটা? মনে রাখবা সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ট্রাইঅক্সাইড কোনটা হবে? সালফার ট্রাইঅক্সাইড হবে। সবচেয়ে বাইরের স্তরে তাদের 6টা ইলেকট্রন আছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ট্রাইঅক্সাইড মাথায় রাখবা। পরেরটা দেখো, নিচের কোনটি লুইস অ্যাসিড? বলো কোনটা হবে? এ বি সি অর ডি? সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লুরাইড, H+, তিনটাই লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। উত্তর কি? সবগুলা। উত্তর কি হবে? সবগুলা হবে। অ্যান্সার ডি। ওকে, কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? কোনটা লুইস অ্যাসিড নয়? কোনটা লুইস অ্যাসিড নয়? এইখানে আসলে সঠিক উত্তর নাই, সবগুলাই লুইস অ্যাসিড। দেখো এটাও গ্রুপ 2-তে, ওইটাও গ্রুপ 2-তে। বোরন ট্রাইফ্লুরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, আসলে সবগুলাই লুইস অ্যাসিড। বুঝা গেছে? সবগুলাই। এখানে রাইট অ্যান্সার নাই, রাইট অ্যান্সার নাই। ওকে, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। সবগুলারই অষ্টক সংকোচন হয়েছে, ভালোভাবে দেখো। সবগুলারই অষ্টক সংকোচন হয়েছে, ভালোভাবে দেখো তুমি, ঠিক আছে? অ্যান্সার কি? ব্ল্যাঙ্ক, কোনো উত্তর নাই। সবগুলোরই অষ্টক সংকোচন হয়েছে। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম গ্রুপ 2-তে আছে, সবচেয়ে বাইরের স্তরে। এই গ্রুপ 2 এর কেমনে? পাগল নাকি তোমরা? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, কি পড়াইছে আমি তোমাদের? এটাও গ্রুপ 2-তে, এটাও গ্রুপ 2-তে। গ্রুপ 2-তে সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? ঠিক আছে, সবচেয়ে বাইরের স্তরে 2টা ইলেকট্রন থাকে। 2টা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তো এদের অষ্টক সংকোচন হয়েছে না? বলো তো, এদের কি অষ্টক সংকোচন হয়েছে কিনা? এখন কথা হচ্ছে, অষ্টক সংকোচন হইলেও আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? হুম, আচ্ছা, অ্যান্সার হবে বেরিলিয়াম ক্লোরাইড। দেখো অ্যান্সার ডি। এখন খেয়াল করো, লুইস অ্যাসিড নয় কেন? কারণ কি দেখো, বেরিয়াম, বেরিয়ামের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, তাই না? ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটাল আছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য, ভালোভাবে বুঝো। বেরিলিয়ামের কি ফাঁকা অরবিটাল আছে? একটু চিন্তা করো তো, বেরিলিয়ামের কি ফাঁকা অরবিটাল আছে? চমৎকার একটা প্রশ্ন দিচ্ছে, চমৎকার। এই আগেরটাই মনে হয় BF3 অ্যাসিড হিসেবে নেন নাই। এই কে বলছে নেই নাই? আগেরটাই সবগুলাই অ্যাসিড, লুইস অ্যাসিড। শোনো, দুনিয়া উল্টায় গেলেও BF3 অ্যাসিড, বয়ফ্রেন্ড নাম্বার 3, এই অ্যাসিড হিসেবে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তারপরে আসো পরেরটাই যাই। ও পরে আর কিছু নাই, ডান। চমৎকার একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের টপিক শেষ হইল। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ নাসিম, নাসিম ধন্যবাদ। আরে ভাই বেড়াদার, আমরা পাগল বলবো, ভাই বলবো, বস বলবো,
কত কিছু বলবো। ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে না। ভালো থাইকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।